Assalamu alaikum. Sixth Banking Professional Exam 2025, first part JAIBB, Junior Associate of Institute of Bankers বাংলাদেশ এর বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের উপর আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের আলোচ্য বিষয় মডিউল ই। আমরা লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতিপূর্বে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর পূর্ববর্তী ক্লাসগুলো সরবরাহ করেছি। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আপনাদের কাছে আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। আপনারা জানেন সামনে অক্টোবরই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2025 এর ষষ্ঠতম পর্ব মানে সিক্সথ পার্ট অনুষ্ঠিত হবে। তো ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, যেটিকে পূর্বে ব্যাংকিং ডিপ্লোমা বলা হতো, এই পরীক্ষা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমে দেওয়া যায়। তবে বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষাটি অবশ্যই অবশ্যই ইংরেজি মাধ্যমে দিতে হবে। মডিউল ইতে আমরা যে বিষয়গুলো শিখব তা হলো ফান্ডামেন্টালস অফ প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। ফান্ডামেন্টালস অফ প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ আমরা যে কোনো বিষয় উপস্থাপনা করি সেই উপস্থাপনার মৌলিক বিষয়গুলি এবং ইলেকট্রনিক মিডিয়া, এই বিষয়ের উপর আজকের আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে, যেটি মডিউল ই এর সাবজেক্টে রয়েছে। এই অধ্যায়ে যে আমরা জানবো প্রেজেন্টেশন স্ট্রাকচার অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন, অর্থাৎ একটা প্রেজেন্টেশনের স্ট্রাকচার বা কাঠামোটা কিরকম হবে, উপস্থাপনার কাঠামো কিরকম হবে এবং কিভাবে একটি সুন্দর উপস্থাপনা করা যায়। নাম্বার টু, ইমেল রাইটিং। আমরা ব্যবসায়িক প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ইমেল করে থাকি, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির নিকট কিংবা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানের নিকট। এই ইমেলটি কতটা সুন্দরভাবে লিখা যায়, সঠিকভাবে লিখা যায়, ইমেল লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে এই অধ্যায়ে আলোচনা হবে। নাম্বার থ্রি, সোশ্যাল মিডিয়া এটিকেট। এটি হচ্ছে সামাজিক গণমাধ্যমের শিষ্টাচার। আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, লিঙ্কডইন, গুগল প্লাস, তারপরে হচ্ছে টুইটার। এগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে কিছু শিষ্টাচার আমাদেরকে অনুসরণ করতে হয়, যেটাতে আমাদের পেশাদারিত্ব প্রকাশ পায়। চাইলেই ফেসবুকে কারো পোস্টে অযাচিত কমেন্ট করা কিংবা রাজনৈতিক কিংবা সামাজিক শৃঙ্খলা নষ্ট করতে পারে, অথবা ধর্মীয় সম্প্রীতিতে বাধা সৃষ্টি করতে পারে, ধর্মীয় উস্কানিমূলক কোনো বিষয়। তো এই বিষয়গুলো দেখলেই যেমন সেটা যাচাই বাছাই ব্যতীত শেয়ার না করা, সেখানে লাইক না দেওয়া কিংবা কোনো ফেক ভিডিও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার আহ, করা থেকে বিরত থাকা, এইসব বিষয়ের উপরে যে শিষ্টাচার সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া এটিকেট। একজন ব্যাংকার হিসেবে আমাদের এই বিষয়েও জানতে হবে। তো আজকে আমাদের ক্লাসে মডিউল ইতে আমরা যা শিখবো তা হচ্ছে নাম্বার ওয়ান, প্রেজেন্টেশন স্ট্রাকচার অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন। নাম্বার টু, ইমেল রাইটিং। নাম্বার থ্রি, সোশ্যাল মিডিয়া এটিকেট। আমরা শুরু করি। এখানে দেখুন একটা বিজনেস প্রেজেন্টেশনের একটি ছবি দেখা যাচ্ছে, যেই জায়গায় আপনার একজন প্রেজেন্টার রয়েছে, তিনি অ্যানুয়াল রিসার্চ টার্নওভার এর উপরে ওই কোম্পানির যারা বা এই বিজনেসের যারা কর্মকর্তা রয়েছেন, স্টেক হোল্ডার রয়েছেন, তাদের কাছে তিনি প্রেজেন্টেশন দিচ্ছেন। তো এই প্রেজেন্টেশন স্ট্রাকচার অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন, অর্থাৎ একটা প্রেজেন্টেশনের কাঠামোটা কিরকম হবে এবং কিভাবে এটিকে পরিচালনা করা যায়, সেই বিষয়টা আমাদের জানতে হবে। প্রেজেন্টেশন স্ট্রাকচার অ্যান্ড কন্ডাক্টিং প্রেজেন্টেশন। Business presentations provide you the chance to demonstrate both your business expertise and your full range of communication skills, including non-verbal communication and research.
অর্থাৎ একটা ব্যবসায়িক প্রেজেন্টেশন আপনাকে কিছু সুযোগ দিবে। সেটা কিরকম? আপনার ব্যবসায়িক যে অভিজ্ঞতা এবং আপনার যে যোগাযোগ দক্ষতা, সেটি আপনি অন্যদের সামনে উপস্থাপন করতে পারবেন, ডেমনস্ট্রেট করতে পারবেন। It might take several days to produce a top-notch presentation for a significant occasion. একটা সুনির্দিষ্ট উৎসবের জন্য বা অনুষ্ঠানের জন্য, ধরুন আপনার মান্থলি মিটিং হবে, অ্যানুয়াল কনফারেন্স হবে, এজিএম হবে, অথবা ফরেনারদের সাথে কোনো মিটিং হবে, এরকম কোনো আহ, নির্দিষ্ট প্রোগ্রামে আপনাকে যদি কোনো একটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলা হয়, সেক্ষেত্রে আপনি একটু সময় নেবেন। সেভারাল ডেজ, কয়েকদিন সময় নিতে হবে, সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা তৈরি করতে হবে। সো উই শিওর টু অ্যালোকেট অ্যাডুকেট টাইম, অর্থাৎ একটা প্রেজেন্টেশন ভালো করার জন্য পর্যাপ্ত সময় রাখতে হবে। মোস্ট কর্পোরেট প্রেজেন্টেশনস আর ইন্টেন্ডেড টু এনলাইটেন অর কনভিন্স। অধিকাংশ ব্যবসায়িক বা অধিকাংশ বাণিজ্যিক যে উপস্থাপনা বা প্রেজেন্টেশন হয়ে থাকে, বিজনেস প্রেজেন্টেশন, সেখানে তাদের উদ্দেশ্য থাকে ক্লায়েন্টকে কনভিন্স করা, যারা কাস্টমার রয়েছে তাদেরকে কনভিন্স করা, যারা বায়ার রয়েছে তাদেরকে কনভিন্স করা, এনলাইটেন করা কোম্পানি সম্পর্কে। However, যাই হোক, you can also conduct presentations that are primarily intended to foster teamwork. প্রেজেন্টেশন গ্রাহকদের কনভিন্স করা পাশাপাশি আমাদের যে প্রতিটি প্রতিষ্ঠানের টিম রয়েছে, টিমে টিমে যে আমরা কাজ করি দলবদ্ধভাবে, সেই টিম ওয়ার্ককে মানে অগ্রগামী করার জন্য, ফোস্টার করার জন্য একটা প্রেজেন্টেশন হতে পারে। প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন, অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশন, স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন, ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশনকে সুন্দর করার জন্য এই চারটা ধাপ আপনাদেরকে স্মরণ রাখতে হবে। নাম্বার ওয়ান, প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন। নাম্বার টু, অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশন। নাম্বার থ্রি, স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন। নাম্বার ফোর, ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন। অর্থাৎ প্রথমে আপনাকে পরিকল্পনা করতে হবে একটা বিজনেস প্রেজেন্টেশন কিভাবে আপনি দিবেন। দ্বিতীয়ত, আপনাকে অর্গানাইজ করতে হবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বিভিন্ন প্রকার তথ্য, উপাত্ত এবং অনেক রিসোর্স এবং ডাটা আপনাকে কালেক্ট করতে হবে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে। নাম্বার থ্রি, স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশনের স্ট্রাকচার থাকে, অর্থাৎ বিগিনিং থাকে, মেইন বডি থাকে, এন্ডিং থাকে, তারপর হচ্ছে ক্লায়েন্ট বা অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করার কিছু পর্ব থাকে। হ্যাঁ, এইগুলো আপনাকে স্ট্রাকচারিং করতে হবে। ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন শুধু থিওরিটিক্যালি দিলে হবে না, সেখানে কিছু গ্রাফিক্স এরও ব্যবহার করতে হবে। পাই চার্ট, তারপর হচ্ছে আপনার বার চার্ট, এরপর লিস্ট, প্রসেস, বিভিন্ন প্রকার ডায়াগ্রাম, এগুলো আপনাকে প্রেজেন্টেশনে দিতে হবে। এগুলো হচ্ছে গ্রাফিক্স। প্রেজেন্টেশনে আপনাকে বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেখাতে হবে, অর্থাৎ গত অর্থ বছর থেকে এই অর্থ বছরে কোথায় কোথায় প্রবৃদ্ধি হলো, কোথায় প্রবৃদ্ধি হলো না, কোথায় হ্রাস পেল, কোন জায়গাতে প্রবলেম ফেস হচ্ছে, আগামী অর্থ বছরে আপনি কিভাবে এগুলো ওভারকাম করবেন, এই বিষয়গুলো গ্রাফিক্যালি আপনাকে প্রদর্শন করতে হবে। সেটি হচ্ছে ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন। এইখানে একটা প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, দ্য বেস্ট প্রেজেন্টেশন এক্সাম্পল টু এস ইউ নেক্সট মিটিং। এইখানে কিন্তু একটা গ্রাফিক্স দেখা যাচ্ছে, এই যে দেখুন, একটা অ্যারো চিহ্ন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু প্রবৃদ্ধি বোঝাচ্ছে, অর্থাৎ ইকোনো এই প্রতিষ্ঠানের বিজনেস ডে বাই ডে গ্রো করছে। তিনি একজন প্রেজেন্টার রয়েছেন, আর সামনে অডিয়েন্স রয়েছে, তাদের কাছে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র তুলে ধরছেন। তো প্রেজেন্টেশনে এইরকম গ্রাফিক্স ব্যবহার করতে হবে। তাহলে একটা প্রেজেন্টেশনকে সুন্দর করার জন্য যে ধাপ, তা কি কি? প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন, প্রথমে পরিকল্পনা করতে হবে। অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশন, উপস্থাপনাকে সংগঠিত করতে হবে। স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন, উপস্থাপনার কাঠামো তৈরি করতে হবে। ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন, হ্যাঁ, উপস্থাপনার মধ্যে বিভিন্ন প্রকার গ্রাফিক্স ব্যবহার করতে হবে। আমাদের আজকের অধ্যায় ফান্ডামেন্টালস অফ প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, টপিক বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন, নাম্বার ওয়ান,
এই প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন হচ্ছে প্রেজেন্টেশনের পরিকল্পনা করা। এখানে আমরা দেখুন, একটি ছবি দেখা যাচ্ছে, একটা টিম রয়েছে, টিমের কয়েকজন সদস্য একটি কনফারেন্স রুমে রয়েছে, আবার কয়েকজন সদস্য ভিডিও কলে যুক্ত রয়েছে। এই টিমের যারা সদস্য রয়েছে তারা পরস্পর আলোচনার ভিত্তিতে বিভিন্ন ইনফরমেশন, দেখুন তাদের প্রত্যেকের হাতে কিছু তথ্য রয়েছে, ডাটা রয়েছে, কেউ কম্পিউটারে সেগুলো টাইপ করছে, কেউ হাত সেগুলোকে ট্যাবে লিখে দিচ্ছে। এই যে একটা প্রেজেন্টেশন রয়েছে, সেই প্রেজেন্টেশনের জন্য একটা টিম মানে দলগতভাবে প্রস্তুতি নিচ্ছে পরিকল্পনার আলোকে। এটি হচ্ছে প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন। প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন ইজ সিমিলার টু প্ল্যানিং এনি আদার বিজনেস মেসেজ। ধরুন আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে যে ধাপ অনুসরণ করেন বা যে প্রক্রিয়া অবলম্বন করেন, প্রেজেন্টেশনের প্ল্যানিংটাও অনেকটা সেই রকম। যেমন ইউ অ্যাসেস দ্য প্রবলেম, আপনাকে প্রথমে সমস্যাটা নির্ধারণ করতে হবে, বুঝতে হবে সমস্যাটা কোথায়। অ্যাকোয়ার ডাটা, আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। ডিসাইড অন দ্য বেস্ট মিডিয়া, এখানে মানে কোন মাধ্যমে আপনি এই প্রেজেন্টেশনটা দিবেন, সেটাও আপনাকে আহ, নির্ধারণ করতে হবে। অ্যারেঞ্জ দ্য ডাটা, এই তথ্যগুলোকে সম্মিলিত করতে হবে। দ্য প্রসেস অফ গ্যাদারিং ডাটা ফর প্রেজেন্টেশনস ইজ কোয়াইট সিমিলার টু দ্যাট ইউজড ফর রিটেন কমিউনিকেশন ইনিশিয়েটিভস। অর্থাৎ লিখিত যোগাযোগের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রসেস অফ গেদারিং ডাটা ফর প্রেজেন্টেশন ইজ কোয়াইট সিমিলার। অর্থাৎ ডাটা সংগ্রহের যে প্রক্রিয়াটা এটা অনেকটা একই রকমের, এটা অনেকটা সিমিলার। প্ল্যানিং ইনভলভস দিস এসেনশিয়াল স্টেপস। এই প্ল্যানিং পরিকল্পনা যখন করবেন প্রেজেন্টেশনে, সেখানে যে ধাপগুলো রয়েছে: নাম্বার ওয়ান, অ্যানালাইজিং দ্য সিচুয়েশন। আপনার পরিস্থিতিটাকে বিশ্লেষণ করতে হবে যে আমি কাদের জন্য প্রেজেন্টেশন করব, তারা আমাদের কাছে কি দাবি, কি প্রত্যাশা করে। গ্রাহক আমাদের কোম্পানি সম্পর্কে বা আমাদের বিজনেস সম্পর্কে অথবা আমাদের ব্যাংক সম্পর্কে কি জিনিস প্রত্যাশা করে, সেটা আমাকে অ্যানালাইজ করতে হবে। নাম্বার টু, গেদারিং ইনফরমেশন। আমার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তথ্যটা সংগ্রহ করতে হবে, গেদার করতে হবে, গেদারিং ইনফরমেশন। নাম্বার থ্রি, সিলেক্টিং দ্য বেস্ট কম্বাইনেশন অফ মিডিয়া অ্যান্ড চ্যানেলস। আমাদেরকে আহ বিভিন্ন গণমাধ্যম বা এবং চ্যানেলের সর্বোচ্চ সমন্বয়টা করতে হবে। অ্যানালাইজিং, তাহলে ধাপগুলো কি কি: অ্যানালাইজিং দ্য সিচুয়েশন, অ্যানালাইজিং দ্য সিচুয়েশন, গেদারিং ইনফরমেশন, সিলেক্টিং দ্য বেস্ট কম্বাইনেশন অফ মিডিয়া অ্যান্ড চ্যানেলস। তো প্রেজেন্টেশনের প্রথমে হচ্ছে পরিকল্পনা করা। পরিকল্পনার ক্ষেত্রে আমাদের তিনটি ধাপ রয়েছে: অ্যানালাইজিং দ্য সিচুয়েশন, পরিস্থিতি বিচার বিশ্লেষণ করা; গেদারিং ইনফরমেশন, তথ্য সংগ্রহ করা; সিলেক্টিং দ্য বেস্ট কম্বিনেশন অফ মিডিয়া অ্যান্ড চ্যানেল, বিভিন্ন প্রকার গণমাধ্যম ও চ্যানেলের সর্বোত্ত মানে সর্বশ্রেষ্ঠ সমন্বয়টা বাছাই করা, বেস্ট কম্বিনেশনটা সিলেক্ট করা। বিজনেস কমিউনিকেশন, এই ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছুই বিবেচনায় নিতে হয় অ্যাজ এ ব্যাংকার, অ্যাজ আ বিজনেস এমপ্লয়ি। অ্যানালাইজিং দ্য সিচুয়েশন, এটাকে যদি আমরা বিস্তারিতভাবে দেখি: given the time limits of most presentation and the live nature of the event, be sure your goal is crystal clear to make the most of the opportunity and respect your audience time and attention. অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশন দিবেন, সেখানে প্রেজেন্টেশনটা কত মিনিট আপনাকে সময় দেওয়া হবে। আপনাকে কি আধা ঘন্টা সময় দেওয়া হবে, নাকি আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, কিংবা আপনাকে 1 ঘন্টা বা 60 মিনিট সময় দেওয়া হবে? কতটুকু সময় আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন সেটি আপনাকে জানতে হবে, টাইম লিমিটটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত, বি শিওর ইউর গোল ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আপনার উদ্দেশ্যটা কি, প্রেজেন্টেশনের উদ্দেশ্য কি, সেটা একেবারেই স্বচ্ছ থাকতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ থাকতে হবে। টু মেক দ্য মোস্ট অফ দ্য অপরচুনিটি অ্যান্ড রেসপেক্ট ইউর অডিয়েন্স টাইম অ্যান্ড অ্যাটেনশন। আপনার এই যে প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন, সেখানে আপনার যারা শ্রোতা থাকবে, অডিয়েন্স থাকবে, তাদের সময় এবং মনোযোগের প্রতি আপনাকে
সম্মান রাখতে হবে। অর্থাৎ অডিয়েন্সের আপনাকে যে সময় দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি সময় যদি আপনি প্রেজেন্টেশন দেন, সেটি যেমন দেখতে ভালো দেখাবে না, পাশাপাশি আপনার অডিয়েন্সের মনোযোগ মানে ভিন্ন দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আপনি প্রেজেন্টেশন দিয়েই যাচ্ছেন তাদের মনোযোগ আকর্ষণ করতে পারছেন না, তাহলে ওই প্রেজেন্টেশন প্রাণবন্ত প্রেজেন্টেশন হবে না। সুন্দর প্রেজেন্টেশনের জন্য আপনার অডিয়েন্সের মনোযোগ আপনাকে আকর্ষণ করতে হবে। Number two, gathering information. Identify the information needed to meet the information requirements of the audience. অর্থাৎ শ্রোতাদের চাহিত যে তথ্য, তার সাথে সমন্বয় করেই আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। ধরুন, আপনাকে সামনে আপনার কোম্পানির লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করা হবে। তো ভবিষ্যতে আপনার এই কোম্পানির কি কি প্রসপেক্ট রয়েছে, সেগুলো আপনার শেয়ার হোল্ডাররা জানতে চাচ্ছে, বা মিটিং এ যারা এসেছে সেই সকল স্টেক হোল্ডাররা জানতে চাচ্ছেন। তা আপনি এই বিষয়গুলোকে ফোকাস না করে আপনি যদি কোম্পানির কোন কোন জায়গাতে দুর্বলতা আছে সেগুলোকেই শুধু তুলে ধরেন, বা সীমাবদ্ধতা কোথায় কোথায় রয়েছে সেগুলো যদি তুলে ধরেন, তাহলে আপনার এই তথ্যটা সামঞ্জস্যপূর্ণ হবে না। কারণ ইনফরমেশন ওইটাই সংগ্রহ করতে হবে যে ইনফরমেশনটা আপনার অডিয়েন্সের রিকোয়ারমেন্টকে ফিল আপ করে। Do as much research as possible on the venue and circumstances surrounding your presentation. প্রয়োজনে আপনি গবেষণা করতে পারেন, রিসার্চ করতে পারেন, যে আপনার অডিয়েন্সের আহ মানে টার্গেটকে ফলো করে আপনি রিসার্চও করতে পারেন আপনার প্রয়োজন মোতাবেক। তার ভিত্তিতে আপনি ইনফরমেশন গেদার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু অডিয়েন্সের রিকোয়ারমেন্টের দিকে আপনাকে নজর রাখতে হবে। নাম্বার থ্রি, সিলেক্টিং দ্য বেস্ট কম্বিনেশন অফ মিডিয়া অ্যান্ড চ্যানেলস। মোস্ট বিজনেস প্রেজেন্টেশনস আর রিকোয়ার্ড টু বি ডান ইন পার্সন। অধিকাংশ ব্যবসায়িক যোগাযোগ মানে প্রেজেন্টেশন গুলো সশরীরে করা হয়, অর্থাৎ একটি হল রুম থাকবে, কিংবা একটি মিটিং রুম থাকবে, অথবা কনফারেন্স রুম থাকবে, হ্যাঁ, যেখানে আপনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অথবা আপনি বোর্ডের মাধ্যমে আপনি কি করবেন, আপনার প্রেজেন্টেশনটা তাদের কাছে উপস্থাপন করবেন। এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়, তবে বর্তমান সময়ে প্রেজেন্টেশন ক্যান অলসো বি ডান অনলাইন। অনলাইনেও প্রেজেন্টেশন দেওয়া যায়, অ্যান্ড ইজ ডান হোয়েন দ্য কন্টেন্ট ইজ ফর জেনারেল ইউজ। যদি সবার জন্য হয় এবং একই সাথে এক রুমে যদি সকল সদস্যকে আহ মানে আসন দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে অনলাইনেও প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। জুম অ্যাপের মাধ্যমে হতে পারে, ভিডিও কলের মাধ্যমে হতে পারে, অন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে। Selecting the best combination of media and channels. The most business presentations are required to be done in person. অর্থাৎ অধিকাংশ প্রেজেন্টেশনই ব্যবসায়িক প্রেজেন্টেশনই সশরীরে হয়ে থাকে, বিভিন্ন হল রুম বা কনফারেন্স রুমে, কিন্তু বা অডিটোরিয়ামে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা অনলাইনেও দেওয়া সম্ভব। ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাস ফান্ডামেন্টালস অফ প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশন। দ্বিতীয় পার্ট, অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশন। এইখানে দেখুন, প্রেজেন্টেশনকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা কি কি ধাপ অবলম্বন করতে পারি। দেখুন, এখানে একটা 3 সদস্যের একটি গ্রুপ রয়েছে, তারা এক একজন এক এক ভাবেই তাদের প্রেজেন্টেশনটা তৈরি করছে দলগতভাবে। তো অর্গানাইজ করার ক্ষেত্রে ইট ইজ ক্রুশিয়াল টু অর্গানাইজ দ্য প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু দ্য অডিয়েন্স নিড অ্যান্ড কনটেক্সট। আবারও বলছি, অডিয়েন্সের চাহিদা, অডিয়েন্সের রিকোয়ারমেন্ট, সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রেজেন্টেশনকে সংগঠিত করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইটস ক্রুশিয়াল টু অর্গানাইজ দ্য প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু দ্য অডিয়েন্স নিডস অ্যান্ড কনটেক্সট। ইউজুয়ালি, সাধারণত ফর্মাল বিজনেস প্রেজেন্টেশন আর লিনিয়ার। হ্যাঁ, অধিকাংশ ব্যবসায়িক প্রেজেন্টেশনই সমান্তরাল ভাবে হয়। দ্য লিনিয়ার মডেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর স্পেসেস, টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল প্রেজেন্টেশনস as well as other presentations where you want to convey your information step by step or make a logical transition from an introduction to a conclusion. এই অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশনে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, প্রেজেন্টেশনটা সাজাতে হবে।
ইন্ট্রোডাকশন থাকবে, কোন কোন বিষয়ে আপনি উপস্থাপন করবেন তার একটা বার্ডস আই ভিউ থাকবে, পয়েন্ট থাকবে, এবং আপনার কনক্লুশন থাকবে, গ্রাফিক্যাল এইডস থাকবে, গ্রাফিক্স থাকবে প্রেজেন্টেশনে, তারপরে কোশ্চেন অ্যানালাইসিস থাকবে, এবং ক্লায়েন্টদের কাছ থেকে বা যারা অডিয়েন্স থাকে তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। প্রেজেন্টেশন শেষে তাদের মতামত জানতে হবে। হিয়ার আর দ্য স্টেপস ইন অর্গানাইজিং এ প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন অর্গানাইজ করার ক্ষেত্রে যে স্টেপ গুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। নাম্বার ওয়ান, ডিফাইন মেইন আইডিয়া। আমাকে মৌলিক মৌলিক যে আইডিয়া সেটা ডিফাইন করতে হবে। নাম্বার টু, লিমিট দা স্কোপ। আমার মানে সীমাবদ্ধতাটা খেয়াল রাখতে হবে। নাম্বার থ্রি, চুজ অর্ডার। আমাকে একটা শৃঙ্খলা বা ধারাবাহিকতা মেনটেন করতে হবে, পছন্দ করতে হবে। নাম্বার ফোর, প্রিপেয়ার আউটলাইন। একটা আউটলাইন প্রস্তুত করতে হবে। তো অর্গানাইজিং দ্য প্রেজেন্টেশনের ধাপগুলো কি কি? ডিফাইন মেইন আইডিয়া, লিমিট দ্য স্কোপ, চুজ অর্ডার, প্রিপেয়ার আউটলাইন। অর্থাৎ আমার মূল আইডিয়া বা মূল ধারণা কি সেটা নির্ধারণ করতে হবে। তারপরে লিমিট দ্য স্কোপ, স্কোপটা নির্ধারণ করতে হবে। চুজ অর্ডার, একটা ধারাবাহিকতা বা ক্রম সাজাতে হবে, কোন টপিকের পর কোন টপিক আসবে, হ্যাঁ, কোন ইস্যুর পরে কোন ইস্যু দেখানো হবে বা বর্ণনা করা হবে সেটি। এবং নাম্বার ফোর হচ্ছে প্রিপেয়ার আউটলাইন। এই আলোচনার ভিত্তিতে আমাকে একটি আউটলাইন প্রস্তুত করতে হবে। এটি হচ্ছে অর্গানাইজিং দা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন অর্গানাইজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। আমার মেইন আইডিয়া কি হবে, লিমিট দ্য স্কোপ, চুজ অর্ডার, কোন বিষয়ের পরে কোন বিষয় উপস্থাপন করা হবে, এবং প্রিপেয়ার আউটলাইন। আউটলাইন যে আমরা প্রস্তুত করব, একটা আউটলাইন প্রস্তুত করার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় নিতে হয়, সেগুলো আমরা একটু দেখব। নাম্বার ওয়ান, ডিক্লেয়ার ইউর প্রিন্সিপাল কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড দেন ইউটিলাইজ দিস ইনফরমেশন টু ডিরেক্ট দ্য রিমাইন্ডার অফ ইউর প্ল্যানিং। অর্থাৎ ডিক্লেয়ার ইউর প্রিন্সিপাল কনসেপ্ট and objective and then utilize this information to direct the remainder of your planning। অর্থাৎ আমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার উপর ভিত্তি করে আমাকে মৌলিক যে ধারণা মানে মূল যে কনসেপ্ট সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড অবজেক্টিভ এবং উদ্দেশ্য, ধারণা এবং উদ্দেশ্য। দেন ইউটিলাইজ দিস ইনফরমেশন টু ডিরেক্ট দ্য রিমাইন্ডার অফ ইউর প্ল্যানিং। নাম্বার টু, arrange your main ideas and supporting details in a logical sequence, giving each idea its own sentence length expression। অর্থাৎ arrange your main ideas and supporting details in a logical sequence। লজিক্যাল সিকোয়েন্স মানে হচ্ছে কি যুক্তিসঙ্গত ভাবে এটা সাজাতে হবে। অ্যারেঞ্জ ইউর মেইন আইডিয়াস, আপনার যে মূল ধারণাগুলো রয়েছে সেই মূল মূল বা মৌলিক ধারণাগুলোকে আপনাকে কি করতে হবে, সাজাতে হবে। অ্যান্ড সাপোর্টিং ডিটেলস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা রক্ষা করে। গিভিং ইস আইডিয়া ইটস ওন সেন্টেন্স লেন্থ এক্সপ্রেশন। Number three, outline the introduction and conclude once you have identified the main points in the body। আপনার যে ইন্ট্রোডাকশন রয়েছে সেটা আউটলাইন করতে হবে, আর কনক্লুশন দিতে হবে এমন ভাবে যে আপনি এই যে প্রেজেন্টেশন রয়েছে, এই প্রেজেন্টেশন যে মেইন পয়েন্ট গুলো সেগুলো আপনি প্রেজেন্টেশনের ভিতরে উপস্থাপন করেছেন, আইডেন্টিফাই করেছেন। মানে কনক্লুড ওয়ান্স ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য মেইন পয়েন্টস ইন দ্য বডি। অর্থাৎ এই আপনার যে প্রেজেন্টেশনের পুরো কাঠামো রয়েছে, বডি রয়েছে, এই বডিতে আপনি মেইন পয়েন্ট গুলোকে
মেইন মৌলিক যে পয়েন্টগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করেছেন, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। নাম্বার ফোর, দেন কম্পোজ দিস ট্রানজিশন ইন ফুল সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য ট্রানজিশনস বিটুইন দ্য মেইন আইডিয়াস অর পার্টস। পরবর্তীতে আপনার ফুল সেন্টেন্সে এই ট্রানজিশন গুলোকে কম্পোজ করে, কম্পোজ মানে লিখে দেওয়া, আপনাকে এগুলো লিখতে হবে ফুল সেন্টেন্সে। অর্থাৎ একবারে আপনি পয়েন্ট আকারে দিবেন, পরবর্তীতে সেটা ব্যাখ্যা করে করে দিবেন। কম্পোজ দিস ট্রানজিশন ইন ফুল সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য ট্রানজিশনস বিটুইন দ্য মেইন আইডিয়াস অ্যান্ড পার্টস। নাম্বার ফাইভ, বিফোর ইউর লেকচার, আপনার লেকচার দেওয়ার পূর্বে অ্যাসেম্বল ইউর সোর্স নোটস অর বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো রিসার্চ করি, কোনো প্রেজেন্টেশন করি, অথবা কোনো আর্টিকেল কারোর কাছে উপস্থাপন করি, এই আর্টিকেলটা করার ক্ষেত্রে আমরা কোন কোন বইয়ের সহযোগিতা নিয়েছি, কোন কোন লেখকের আর গবেষণা প্রবন্ধ আমরা পড়েছি, আচ্ছা কোন কোন নিউজ পেপার ব্যবহার করেছি, এই বিষয়গুলোকে আমরা যখন প্রেজেন্টেশনের শেষে বা আমাদের আর্টিকেলের শেষে বা আমাদের রিসার্চের শেষে লিখে দেই, এই রেফারেন্স গুলো কি বলা হয় বিবলিওগ্রাফি, মানে পুস্তক বিবরণী। বিবলিওগ্রাফিতে আপনার এই তথ্যগুলো কোথায় কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে সেই সোর্স গুলো উপস্থাপন করা হয়। The sources you want to cite by name should be highlighted. অর্থাৎ আপনার কোন সোর্স আপনি ব্যবহার করেছেন সেটাকে হাইলাইট করতে হবে। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের যে আউটলাইন প্রিপেয়ার করবেন, সেক্ষেত্রে এই ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। নাম্বার ওয়ান, ডিক্লেয়ার ইউর প্রিন্সিপাল কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড দেন ইউটিলাইজ দিস ইনফরমেশন to direct the remainder of your planning. Number two, arrange your main ideas and supporting details in a logical sequence, giving each idea its own sentence length expression. Number three, outline the introduction and conclude once you have identified the main points in the body. Number four, then compose this transition in full sentence. Identify the transitions between the main ideas or parts. Number five, before your lecture, assemble your source notes or bibliography. The sources you want to cite by name should be highlighted. Fundamentals of Presentation and Electronic Media, Module E, Business Communication in Financial Institutions. আর এবার দেখবো আমরা স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশনকে আমরা এর আগে দেখলাম প্ল্যানিং দ্য প্রেজেন্টেশন, এখন দেখবো স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন, কিভাবে একটা প্রেজেন্টেশনের কাঠামো সাজানো হয়। A carefully constructed presentation may motivate customers, influence decision makers, and even advance your career by demonstrating your managerial abilities. A carefully constructed presentation অর্থাৎ সতর্কতার সাথে যদি কোনো উপস্থাপনা বা প্রেজেন্টেশন প্রস্তুত করা হয়, সেই প্রেজেন্টেশন কাস্টমারকে মোটিভেট করতে পারে, আপনার গ্রাহককে মোটিভেট করতে পারবেন, ইতিবাচক ভাবে কনভিন্স করতে পারবেন। ইনফ্লুয়েন্স ডিসিশন মেকার্স, যারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে প্রভাবিত করতে পারে। অ্যান্ড ইভেন অ্যাডভান্স ইউর কেরিয়ার বাই ডেমনস্ট্রেটিং ইউর ম্যানেজারিয়াল অ্যাবিলিটিস। এবং আপনি যে এই প্রেজেন্টেশনটি দিচ্ছেন অন্যান্য ব্যক্তিদের সামনে, এতে আপনার ম্যানেজারিয়াল অ্যাবিলিটিস বা ব্যবস্থাপকীয় যে দক্ষতা, সেটিও ফুটে ওঠে। দেখবেন কোনো মিটিং এ যে বক্তা ভালো প্রেজেন্টেশন দিতে পারে, তার সম্পর্কে অন্যান্যদের মাঝে সুনাম তৈরি হয়, গুডউইল তৈরি হয়, বা সেই কর্মকর্তাকে ম্যানেজারিয়াল অথরিটি বা একটি ব্যাংকের টপ ম্যানেজমেন্টে যারা থাকেন তারা খুব পজিটিভলি দেখেন। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে এ সিঙ্গেল ব্যাড প্রেজেন্টেশন, একটি খারাপ উপস্থাপনা মাইট ড্যামেজ এ কোম্পানি। অর্থাৎ একটা প্রেজেন্টেশন যদি খারাপ হয়, একটা মানে মানে সিঙ্গেল ব্যাড প্রেজেন্টেশন একটা কোম্পানির কে ড্যামেজ করে দিতে পারে, একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করে ফেলতে পারে। এ পার্সনস রেপুটেশন, একজন ব্যক্তির সুনামকেও নষ্ট করতে পারে। ইভেন ইউর ওন কেরিয়ার প্রসপেক্ট,
এমনকি আপনার যে কেরিয়ার প্রসপেক্ট রয়েছে সেটাকেও নষ্ট করে ফেলতে পারে। অর্থাৎ আপনি ভালো প্রেজেন্টেশন দিলে যেমন আপনার সুনাম বৃদ্ধি পাবে, কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে, কোম্পানির গুডউইল তৈরি হবে। হ্যাঁ, আবার আপনার প্রেজেন্টেশন যদি খারাপ হয় তাহলে আপনার রেপুটেশনও নষ্ট হবে, কোম্পানির রেপুটেশনও নষ্ট হবে, আপনার কেরিয়ারও ড্যামেজ হয়ে যাবে। আপনার ভবিষ্যতে আরো প্রমোশন পাওয়ার সুযোগ থাকতো, আপনার ভালো পদে যাওয়ার সুযোগ থাকতো, ভালো দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার যে সুযোগগুলা থাকতো সেই সুযোগ নষ্ট হয়ে যাবে। Therefore, structuring the presentation properly is of utmost importance. যার কারণে একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে স্ট্রাকচার করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রেজেন্টেশন স্ট্রাকচার যদি ভালো হয় তাহলে প্রেজেন্টেশনটা আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশনে কয়েকটি ধাপ রয়েছে। অর্থাৎ উপস্থাপনার যে কাঠামো সেই কাঠামোর ধাপগুলো কি কি আমরা দেখবো। নাম্বার ওয়ান, প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশন। প্রথমে দিতে হবে এই উপস্থাপনার সূচনা, প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশন, সূচনা দিতে হবে। নাম্বার টু, মেইন বডি অফ দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মৌলিক কাঠামো থাকতে হবে। নাম্বার থ্রি, কিপিং ইউ অডিয়েন্স ইন্টারেস্টেড। আপনার যারা শ্রোতা থাকবে তাদের মনোযোগ আপনাকেই আকর্ষণ করতে হবে। নাম্বার ফোর, প্রেজেন্টেশন ক্লোজ। এবং সর্বশেষে প্রেজেন্টেশনটা ক্লোজ করতে হবে। তাহলে স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশনের ধাপগুলো কি কি? প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশন, মেইন বডি অফ দ্য প্রেজেন্টেশন, কিপিং ইউর অডিয়েন্স ইন্টারেস্টেড, প্রেজেন্টেশন ক্লোজ। এইখানে ছবিতে দেখুন একজন লেডি ব্যাংকার একটা প্রেজেন্টেশন দিচ্ছে তার অডিয়েন্সদের সামনে। তিনি প্রজেক্টরে প্রেজেন্টেশন দিচ্ছেন। এখন এর মাঝখানে যারা অডিয়েন্স আছে তিনি কিন্তু অডিয়েন্সের সাথে কথা বলছেন। একজন অডিয়েন্সকে তিনি কিছু একটা জিজ্ঞেস করেছেন এবং সেই অডিয়েন্স তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন। তো এটা হচ্ছে অডিয়েন্সের ইন্টারেস্টকে ধরে রাখা। অর্থাৎ আপনি ক্লাস নিচ্ছেন কিংবা আপনি উপস্থাপনা করছেন, কিন্তু যারা শ্রোতা রয়েছে তারা অন্যমনস্ক হয়েছে, তারা অন্যদিকে চিন্তা করছে। আপনি কি বলছেন, আপনার প্রেজেন্টেশনে কি কি জিনিস দেখানো হচ্ছে সেই বিষয়ে শ্রোতার কোনো মনোযোগ নেই। এরকম যদি হয় তাহলে ওই প্রেজেন্টেশন কাজে আসবে না। আপনাকে অডিয়েন্সের সাথে কথা বলতে হবে। প্রেজেন্টেশন চলাকালীন অবস্থায় অডিয়েন্সের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, তাদের মনোযোগ আপনার প্রতি ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারেন তাহলে অডিয়েন্সও আবার আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা প্রাণবন্ত হবে, সুন্দর হবে, এবং আপনি কষ্ট করে যে একটি প্রেজেন্টেশন দিচ্ছেন সেই কষ্টটাও সার্থক হবে। স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশন, এর ক্ষেত্রে কি করব আমরা বা কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে? নাম্বার ওয়ান, প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশন। প্রতিটি প্রেজেন্টেশনের একটি ইন্ট্রোডাকশন থাকে বা উপস্থাপনা থাকবে। নাম্বার টু, মেইন বডি অফ দ্য প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশনের একটা কাঠামো রাখতে হবে, বডি রাখতে হবে, মেইন বডি অফ দ্য প্রেজেন্টেশন। নাম্বার থ্রি, কিপিং ইউ অডিয়েন্স ইন্টারেস্টেড। আপনার যারা শ্রোতা থাকবে তাদের ইন্টারেস্টের দিকে আপনার খেয়াল রাখতে হবে। নাম্বার ফোর, প্রেজেন্টেশন ক্লোজ। প্রেজেন্টেশন শেষ করতে হবে। আমরা দেখি অনেক সময় অনেক প্রেজেন্টেশন দিচ্ছেন কিন্তু অডিয়েন্সের দিকে খেয়াল নেই। আবার প্রেজেন্টেশন শুরু করেছেন, তার মতো বক্তব্য দিয়েছেন, প্রেজেন্টেশন শেষ করে ডায়াস থেকে চলে গিয়েছেন, মঞ্চ থেকে নিচে নেমে এসেছেন, কিন্তু অডিয়েন্সের সাথে একটি কথাও বলেননি, জানতেও চাননি অডিয়েন্সটা তার কথা বুঝতে পেরেছে কিনা, অডিয়েন্সের কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা অডিয়েন্সের কোনো মতামত আছে কিনা। এই সেই অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব কিংবা কোনো পরামর্শ নেওয়ার পর্ব সেটা রাখেননি। এরকম প্রেজেন্টেশনকে ভালো প্রেজেন্টেশন বলা হয় না। প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশন, স্ট্রাকচারিং দ্য প্রেজেন্টেশনের ধাপগুলো আমরা এবার একটু বিস্তারিত দেখব। আমাদের আজকের ক্লাস বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, মডিউল ই, ফান্ডামেন্টালস অফ প্রেজেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশনে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, নাম্বার ওয়ান, গেটিং ইউর অডিয়েন্স অ্যাটেনশন। আপনার অডিয়েন্সের অ্যাটেনশন বা মনোযোগ কিভাবে আপনি নেবেন। দেখুন, দ্য ইন্ট্রোডাকশন মাস্ট এনকারেজ দ্য অডিয়েন্স টু ইউনাইট অ্যারাউন্ড এ পারপাসফুল বিজনেস গোল। পারপাসফুল বিজনেস গোল অর্থাৎ উদ্দেশ্য সংবলিত একটা ব্যবসায়িক লক্ষ্য থাকতে হবে।
সেই লক্ষ্যের উপর ভিত্তি করে আপনাকে ইন্ট্রোডাকশন তৈরি করতে হয়। The introduction must encourage the audience to unite around a purposeful business goal. Your audience may already be concerned about this issue. আপনার অডিয়েন্স এই বিষয়ে ইতিমধ্যেই অবগত থাকতে পারে, অথবা they may not have given it mass attention, but you think they should. ইউর অডিয়েন্স মে অলরেডি বি কনসার্ন, অর্থাৎ আপনি যে বিষয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন সেই বিষয়ে আপনার অডিয়েন্স ইতিমধ্যেই অবগত থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আপনাকে করতে হবে কি, দ্য ইন্ট্রোডাকশন মাস্ট এনকারেজ দ্য অডিয়েন্স টু ইউনাইট অ্যারাউন্ড এ পারপাসফুল বিজনেস গোল, অর্থাৎ একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখেই অডিয়েন্সের সামনে আপনার ইন্ট্রোডাকশন দিতে হবে। নাম্বার টু, বিল্ডিং ক্রেডিবিলিটি। এটার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। অডিয়েন্সের মাঝে আপনার কিন্তু বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। অর্থাৎ আপনি বক্তব্য দিচ্ছেন, আপনি ফেসবুক লাইভে এসে একটি বক্তব্য দিচ্ছেন, আপনি ইউটিউব লাইভ ভিডিওতে একটি বক্তব্য দিচ্ছেন, কিংবা আপনি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করছেন, কিন্তু সেই ভিডিওর তথ্য উপাত্ত সঠিক নয়, তাহলে জনগণ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। ঠিক একইভাবে প্রেজেন্টেশনটাও অনেকটা এইরকম। আপনাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এখন আস্থা অর্জন করতে গেলে, বিশ্বাস অর্জন করতে গেলে সবার প্রথমে সঠিক তথ্য দিতে হবে। বিল্ডিং ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা অর্জন করা বা তৈরি করা। ইউর ইন্ট্রোডাকশন শুড নট অনলি ক্যাচ দ্য অডিয়েন্স ইন্টারেস্ট বাট অলসো ডিমনস্ট্রেট ইউর ট্রাস্টওর্থিনেস, অর্থাৎ আপনি শ্রোতাদের যে আগ্রহ বা ইন্টারেস্ট, সেটা শুধু ক্যাচ করলেই হবে না, আপনাকে যেটা করতে হবে তাদের ট্রাস্টওর্থিনেসটাও আপনাকে ডিমনস্ট্রেট করতে হবে, বিশ্বাসযোগ্যতাটাকেও ডিমনস্ট্রেট করতে হবে, প্রকাশ করতে হবে। However, যাই হোক, if you don't already know your audience well, এমনও হতে পারে আপনি একটা জায়গায় উপস্থাপনা করছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, কিন্তু অডিয়েন্স সম্পর্কে আপনার ভালো ধারণা নাই। আপনি হঠাৎ করে আপনাকে আপনার অথরিটি বলল একটি প্রেজেন্টেশন দিতে হবে আমাদের অ্যানুয়াল প্রফিটের উপরে, কিভাবে আমরা এই প্রফিটটা আরো ভালো করতে পারি, গত অর্থ বছরে কত প্রফিট করেছি, এই অর্থ বছরে কত প্রফিট হলো, আগামী অর্থ বছরে কি পরিমাণ সম্ভাবনা রয়েছে প্রফিট করার, এর উপরে আপনি একটি প্রেজেন্টেশন দিবেন। বাট আপনি যারা অডিয়েন্স আছে এদের সবাইকে চিনেন না, এরকম পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে if you are speaking on a subject outside of your known area of expertise, you must establish credibility. হ্যাঁ, আপনি যদি এরকম হয় যে আপনি ইতিমধ্যেই আপনার অডিয়েন্স সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে, অথবা ইফ ইউ আর স্পিকিং অন এ সাবজেক্ট আউটসাইড অফ ইউর নোন এরিয়া অফ এক্সপার্টাইজ, অথবা আপনি সবসময় কাজ করেছেন ইয়েতে কি বলে, আপনি রিটেল ব্যাংকিং এ, হ্যাঁ, অথবা আপনি ক্রেডিট সেকশনে কাজ করেছেন, কিন্তু আপনাকে ফরেন এক্সচেঞ্জ সেকশনের উপরে একটি প্রেজেন্টেশন দিতে যদি বলা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার তো এখানে কাজ করার অভিজ্ঞতাও নেই। এরকম ক্ষেত্রে আপনাকে কিছুটা পরিস্থিতি সামলে নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে। অর্থাৎ আপনার এক্সপার্টাইজ ব্যতীত অন্য কোনো বিষয়ের উপর আপনাকে প্রেজেন্টেশন দিতে বললে, কিংবা এমন এক জায়গায় আপনাকে প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে যে এই বিষয়ের উপরে আপনার, অথবা যে অডিয়েন্সের উপরে আপনার পূর্ব থেকেই ধারণা নেই, সেসব ক্ষেত্রেও আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। তবে আপনার নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। নাম্বার থ্রি, প্রিভিউইং মেসেজ। আচ্ছা, কোনো একটা মেসেজ দেওয়ার পূর্বে, বার্তা দেওয়ার পূর্বে আপনাকে সেটা প্রিভিউ করতে হবে, কারণ সেন্ড করলেই তো চলে গেল। কোনো কিছু সেন্ড করার আগে সেটা দেখতে হবে যে আমি সঠিকভাবে লিখলাম কিনা। যেমন, previewing your message is important because it aids the audience in comprehending the design and information of your presentation. আপনার যে প্রেজেন্টেশন রয়েছে সেই প্রেজেন্টেশনে আপনাকে কি করতে হবে, প্রিভিউ করতে হবে প্রেজেন্টেশনটাকে। কি কেন? কারণ ভুল থাকতে পারে, কোনো গ্যাপ থাকতে পারে, হ্যাঁ, কোনো ইনফরমেশন শর্টেজ থাকতে পারে, এজন্য এটা প্রিভিউ করতে হবে। দ্য কে টপিকস অফ ইউর প্রেজেন্টেশন শুড বি সামারাইজড ইন ইউর প্রিভিউ। প্রিভিউর ভিতরে মৌলিক কি টপিক যেগুলো রয়েছে, অর্থাৎ মূল মূল বিষয় যেগুলো রয়েছে সেগুলোকে আপনাকে সামারাইজ করতে হবে। Previewing your message is important because it aids the audience in comprehending the design and information of your presentation. আপনার প্রেজেন্টেশনের যে তথ্য রয়েছে সেই তথ্য যেন প্রিভিউ করতে পারেন,
অর্থাৎ প্রিভিউইং ইউর মেসেজ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? বিকজ ইট এইডস দ্য অডিয়েন্স, এটা শ্রোতাদেরকে সাহায্য করে ইন কমপ্লিটিং দ্য ডিজাইন অ্যান্ড ইনফরমেশন অফ ইউর প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশন ইন্ট্রোডাকশনের যে বিষয় আমরা চিন্তা করব তা হচ্ছে, নাম্বার ওয়ান, গেটিং ইউর অডিয়েন্স অ্যাটেনশন, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা। নাম্বার টু, বিল্ডিং ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা অর্জন করা। নাম্বার থ্রি, প্রিভিউইং মেসেজ, অর্থাৎ একটি বার্তা প্রকাশ করার পূর্বে সেটিকে প্রিভিউ করা, পুনরায় নিরীক্ষা করা, যাচাই বাছাই করা। দেখুন এখানে কিছু প্রেজেন্টেশনের চিত্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে জাতীয় বাজেট 2025-26। এটি কিন্তু আহ মানে টেলিভিশনে প্রকাশ করা হয়েছে মাননীয় অর্থ উপদেষ্টার মাধ্যমে। তারপরেরটি দেখুন, বাংলা ভিশন চ্যানেলে একজন সংবাদ উপস্থাপিকা, নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপন করছে। তারপরেরটি হচ্ছে একটি রাউন্ড টেবিল, মানে একটি প্রেজেন্টেশন হচ্ছে, সেখানে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য আহ, উপস্থিত যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদের কাছে তার বক্তব্য উপস্থাপন করছে। এগুলো সবগুলোই এক একটি প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন গুলো দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ভাবে অডিয়েন্সের ইন্টারেস্ট গ্রো করতে পারি বা ইন্টারেস্ট ধরে রাখতে পারি সেটা একটু দেখি। কিপিং ইউর অডিয়েন্স ইন্টারেস্টেড, আপনার শ্রোতাদের আগ্রহ আহ, দিকে খেয়াল রাখা বা আগ্রহ ধরে রাখা। You must strive to maintain your audience interest throughout the remainder of your presentation after you have successfully attract them in with your introduction. অর্থাৎ you must strive to maintain your audience interest throughout the remainder of your presentation. আপনাকে যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অডিয়েন্সের ইন্টারেস্টটা পুরো প্রেজেন্টেশনে ধরে রাখতে হবে। অর্থাৎ পুরো প্রেজেন্টেশন চলাকালীন সময় এই শ্রোতাদের মনোযোগ আপনাকে ধরে রাখতে হবে। হ্যাঁ, মনোযোগ আকর্ষণ করতে হবে। সেক্ষেত্রে কি কি করতে করা যায়? নাম্বার ওয়ান, কন্টিনিউ কানেক্টিং ইউর টপিক টু ইউর অডিয়েন্স রিকোয়ারমেন্ট। অর্থাৎ শ্রোতারা যেই জিনিস জানতে চায় আমার কাছে, সেই জিনিসগুলোকে একের পর এক টপিকগুলো সেইভাবেই সাজানো যেন শ্রোতাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়। নাম্বার টু, প্রেডিক্ট অ্যান্ড প্রিপেয়ার ইউর অডিয়েন্স কোশ্চেন। আপনার যারা অডিয়েন্স রয়েছে, আপনার যারা শ্রোতা রয়েছে, তাদের আহ, বিভিন্ন যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আগে থেকে উপলব্ধি করতে হবে এবং সেই প্রশ্নে প্রস্তুত করতে হবে। আমরা অনেক সময় প্রেজেন্টেশন দেই কিন্তু শ্রোতাদের প্রশ্ন করার সুযোগ দেই না। কোনো কিছু জানতে চাইলে যদি বলি পরে জানানো হবে, উত্তর পরে দেওয়া হবে, তখন কিন্তু শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। তারা আর ওই প্রেজেন্টেশন সুন্দরভাবে শুনতে চায় না, অথবা আপনি কি উপস্থাপনা করছেন সেই বিষয়ে মনোযোগও দিতে চায় না, অ্যাটেনশন রাখতে চায় না। এই কারণে অডিয়েন্স কোন কোন বিষয়ে কোশ্চেন করতে পারে সেই কোশ্চেন গুলোর দিকেও খেয়াল রাখতে হবে। নাম্বার থ্রি, ইউজ ক্লিয়ার, সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। আপনি যদি প্রেজেন্টেশনটি ইংলিশে দেন, অবশ্যই সুন্দরভাবে সেটি উপস্থাপন করতে হবে। আপনি যদি নিজ মাতৃভাষা বাংলায় প্রেজেন্টেশন দেন, সেটিও আপনাকে বাংলাতে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনি যেভাবেই প্রেজেন্টেশন করুন না কেন, আপনাকে ক্লিয়ার হতে হবে, সিম্পল হতে হবে। মানে কমপ্লেক্স করে যদি প্রেজেন্টেশন দেন, ওই কমপ্লেক্স প্রেজেন্টেশন কিন্তু জনগণ বুঝতে পারে না। আর জনগণের জন্যই যদি আমার এই উপস্থাপনা আর প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশন যদি জনগণই ভালোভাবে না বুঝে, তাহলে এই প্রেজেন্টেশন দেওয়ার কোনো মানেই হয় না, এটি নিরর্থক হয়ে যায়। এই কারণে প্রেজেন্টেশন রাখতে হবে ক্লিয়ার, সিম্পল, অ্যাপ্রোপ্রিয়েট। এই যে ক্লাসের শুরুর দিকে বলা হয়েছিল ক্রিস্টাল ক্লিয়ার, মানে একেবারেই স্বচ্ছ রাখতে হবে প্রেজেন্টেশনকে। ক্লিয়ার, সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে প্রেজেন্টেশনে। নাম্বার ফোর, অবটেন ফিডব্যাক অ্যান্ড পিরিয়ডিক্যালি পজ দ্য কোশ্চেন্স অর কমেন্টস। আপনাকে এই প্রেজেন্টেশনটা কেমন হলো সেই বিষয়ে ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। যেটা আহ, কিছুক্ষণ আগেও বলেছি যে প্রেজেন্টেশন চলাকালীন সময় প্রশ্ন, কোনো অডিয়েন্স কোনো প্রশ্ন করলে সেই প্রশ্ন শুনতে হবে
এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং অডিয়েন্সকে কথা বলার সুযোগ দিতে হবে। নাম্বার 5, ইউজ ভিজুয়ালস টু ইলুস্ট্রেট ইউর আইডিয়াস। শুধু মৌখিকভাবে কথা বললে হবে না, বিভিন্ন প্রকার গ্রাফিক্স, চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ আপনাকে প্রেজেন্টেশনের মাধ্যমে দিতে হবে, প্রেজেন্টেশনে দিতে হবে। এগুলো দিলে অডিয়েন্স সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তাহলে অডিয়েন্সের ইন্টারেস্ট কিভাবে ধরে রাখা যায়, কিপিং ইউর অডিয়েন্স ইন্টারেস্টেড, ধাপগুলো হলো: 1. Continue connecting your topic to your audience requirements. Number 2. Predict and prepare for your audience questions. Number 3. Use clear, simple, and appropriate language. Number 4. Obtain feedback and periodically pause for questions or comments. Number 5. Use visuals to illustrate your ideas. এইখানে যে ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রেজেন্টেশন। দেখুন এই প্রেজেন্টেশন যে প্রস্তুতি নিয়েছে, এখানে কত ধরনের গ্রাফিক্স আছে। এই যে এটা একটা পাই চার্ট, এটা লিস্ট, এইদিকে আছে প্রসেস ফ্লো, হ্যাঁ, এইদিকে আছে ডাটা, এইটা একটা গ্রো চার্ট। তো প্রেজেন্টেশনে যে যদি আপনি এরকম গ্রাফিক্স ব্যবহার করতে পারেন, ওই প্রেজেন্টেশন কিন্তু সুন্দর হবে। আর এই ধরনের প্রেজেন্টেশন অডিয়েন্স মনোযোগ সহকারে দেখে, শুনে এবং উপলব্ধি করতে পারে। ইউজেস অফ গ্রাফিক এইডস ইন প্রেজেন্টেশন, আমরা প্রেজেন্টেশন যখন দিব সেখানে কি কি গ্রাফিক্স ব্যবহার করব। অনেক ধরনের গ্রাফিক্স রয়েছে, তবে প্রেজেন্টেশনে বেশিরভাগ যে গ্রাফিক্স গুলো ব্যবহার হয় সেটা আমরা এই স্লাইডে দেখব। বাই জেনারেটিং ইন্টারেস্ট, illuminating ideas that are challenging to express via words alone, providing diversity and enhancing the audience capacity to absorb and recall information. Visuals may enhance the quality and impact of any presentation. The generating interest, illuminating ideas that are challenging to express via words alone, providing diversity and enhancing the audience capacity to absorb and recall information. Visuals may enhance the quality and impact of any প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি যখন এই অডিও ভিজুয়াল বিষয়গুলো একটা প্রেজেন্টেশনে দেখাবেন, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনের কোয়ালিটি কিন্তু বৃদ্ধি পাবে, অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ হবে, ডাইভার্সিটি আসবে, বৈচিত্র্য আসবে, প্রেজেন্টেশনের মাঝে অনেক ডাইভার্সিটি আসবে। বিকজ কারণ পিপল পারসিভ ইমেজেস কনসিডারেবলি মোর কুইকলি দেন ইউ ডু ওয়ার্ডস। অর্থাৎ আপনি মুখে যে জিনিসটা বলেন সেটা যদি আপনি ছবিতে দেখাতে পারেন, অর্থাৎ আপনি যদি ইমেজ আকারে দেখান, সেটা কিন্তু একজন ব্যক্তি খুব মনোযোগ সহকারে দেখবে এবং সেটা মনে রাখতে পারবে। অর্থাৎ ইমেজটা যত সহজে একজন ব্যক্তি বুঝতে পারে বা মনে রাখতে পারে, তার স্মৃতিশক্তিতে থাকে, মৌখিক কথা বা ওয়ার্ডটা তত বেশি সময় থাকে। বিকজ পিপল পারসিভ ইমেজ কনসিডারেবলি মোর কুইকলি, অর্থাৎ খুব দ্রুত সময় ইমেজটা মেমোরি ক্যাচ করতে পারে ওয়ার্ডের চাইতে। ভিজুয়ালস ক্যান এনহেন্স লার্নিং, এবং আপনি যত বেশি ভিজুয়াল ব্যবহার করবেন তত বেশি লার্নিং হবে, এনহেন্স লার্নিং, অর্থাৎ আপনার শিক্ষাটা বা শিক্ষণটা বৃদ্ধি পাবে। কিপ ইন মাইন্ড, মনে রাখবেন, দ্যাট ইউর প্রেজেন্টেশন ইজ ইউর মেসেজ। আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন এটা কিন্তু আপনারই একটি মেসেজ। আপনি আপনার ক্লায়েন্ট বা অডিয়েন্স অথবা অন্য কোনো কলিগ বা সিনিয়র ম্যানেজমেন্ট অথবা মিড ম্যানেজমেন্ট কিংবা আপনার যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের কাছে আপনি আপনার মেসেজটাই দিচ্ছেন। দ্য পারপাস অফ দ্য গ্রাফিক্স ইজ টু কমপ্লিমেন্ট অ্যান্ড এনহ্যান্স ইউর মেসেজ। কি কি গ্রাফিক্স আমরা দিতে পারি? নাম্বার 1, লিস্ট, অর্থাৎ তালিকা করে করে দেওয়া এক একটি বিষয়। নাম্বার 2, প্রসেস, প্রক্রিয়া, কোন ধাপের পর কোন ধাপ হবে, কার পরে কে আসবে, এই যে একটি ধারাবাহিক প্রক্রিয়া সেটি দেওয়া, প্রসেস দেওয়া। নাম্বার 3, ডাটা ভিজুয়ালাইজেশন, তথ্যকে
উপস্থাপন করা ছবির মাধ্যমে। নাম্বার ফোর, টাইমলিনেস, সময়টা দেখানো, অর্থাৎ এই সময়ের মধ্যে এই কাজ করতে হবে, এতটুকু সময়ের মধ্যে অতটুকু কাজ করতে হবে, টাইমলিনেস। নাম্বার ফাইভ, শর্ট অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিস এর পূর্ণরূপ হচ্ছে এস এ স্ট্রেংথ, ডাব্লিউ তে উইকনেস, ওতে অপরচুনিটিস, টি তে থ্রেডস। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেডস। প্রতিটি প্রতিষ্ঠানেরই চারটি দিক রয়েছে। একটি হচ্ছে তার স্ট্রেংথ, এটি ইতিবাচক দিক, অর্থাৎ তার শক্তিশালী মানে শক্ত অবস্থান, স্ট্রেংথ। উইকনেস হচ্ছে তার দুর্বলতা, অপরচুনিটিস হচ্ছে সুযোগ, থ্রেট হচ্ছে হুমকি। অপরচুনিটিস এবং থ্রেট এটি হচ্ছে ভবিষ্যতের সাথে জড়িত, অর্থাৎ ভবিষ্যতে আমার সম্ভাবনাগুলো হচ্ছে আমার অপরচুনিটি, আর যেই যে প্রতিকূল পরিস্থিতি আমাকে মোকাবিলা করতে হবে সেটা হচ্ছে আমার থ্রেট। তাহলে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট, শর্ট অ্যানালাইসিস, এটাও আমরা গ্রাফিক্সে দেখাতে পারি। তাহলে একটি প্রেজেন্টেশনে গ্রাফিক্সে কি কি জিনিস দেখানো যেতে পারে? লিস্ট, প্রসেস, ডাটা ভিজুয়ালাইজেশন, টাইমলিনেস, শর্ট অ্যানালাইসিস। শর্ট এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। এইখানে দেখুন বিভিন্ন প্রকার ইমেইলের কোম্পানির নাম আছে, যেমন outlook.com, হটমেইল, গুগলের রয়েছে জিমেইল, তারপরে ইয়াহু মেইল আছে, AOL আছে, আইক্লাউড আছে, IMAP, POP3 আছে। এগুলো বিভিন্ন প্রকার ইমেইল প্রোভাইডার, ইমেল সার্ভিস প্রোভাইডার। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেল করার জন্য এই ডোমেইন গুলো ব্যবহার করি। আজ আমরা দেখবো ইমেল রাইটিং সম্পর্কে। আমরা যে ইমেইল, এই শব্দটার পূর্ণরূপ কি? ইতে ইলেকট্রনিক, মেইল, ইলেকট্রনিক মেইল মানে আমরা একটা চিঠি লিখবো, মেইল পাঠাবো, সেটা ইলেকট্রনিক মাধ্যমে, এটার নামই হচ্ছে ইমেইল। আসুন, email has been a crucial tool for corporate communication for many years. অনেক বছর যাবত বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে এই ইমেইল কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং at first it provided a significant speed and efficiency advantage over the media. It often replaced printed and faxed message. এক সময় আমরা চিঠি পাঠাতাম, সেটা প্রিন্টেড চিঠি, তারপরে এক সময় ফ্যাক্স মেশিন আসলো, যখন ইমেল আসলো তার চেয়েও আরো উন্নত ধরন চলে আসছে। হিয়ার আর আ ফিউ ইউজেস অফ ইমেল ইন বিজনেস। ইমেল বা ইলেকট্রনিক মেইল ব্যবসায়ের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার হয় আমরা একটু দেখি। টু গিভ রেগুলার আপডেটস এন্ড কমিউনিকেশন, অর্থাৎ ধরুন আপনি একটি কমার্শিয়াল ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজার, আপনার ব্রাঞ্চটি রয়েছে বাংলাদেশের পঞ্চগড় জেলায়। এখন আপনি পঞ্চগড় জেলা থেকে ঢাকা যে সদর দপ্তর রয়েছে সেখানে প্রতিদিন আপনার যে ট্রানজেকশন হয়, কত টাকা ট্রানজেকশন হলো, কতটি এফডিআর হলো, কতটি ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন হলো, কতটি ডিপিএস খোলা হলো, কতগুলো নিউ অ্যাকাউন্ট ওপেন হলো, কি পরিমাণ আপনি লোন প্রোভাইড করলেন, এগুলোর যে একটা মান্থলি ডাটা, এটি আপনি মেইলে, ইমেইলে প্রেরণ করতে পারেন, কমিউনিকেট করতে পারেন। টু গিভ রেগুলার আপডেটস, আপনি চাইলে দৈনিক ভিত্তিতেও এই তথ্য দিতে পারেন ইমেইলের মাধ্যমে। এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনি পঞ্চগড় থেকে ঢাকায় তথ্য সরবরাহ করতে পারবেন। কিন্তু সেটা যদি আপনি চিঠি দিতেন, সেই চিঠি আসতে একদিন বা দুদিন সময় লাগবে, তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে ডাকে চিঠি পাঠানোর ক্ষেত্রে, পোস্ট অফিসের মাধ্যমে হোক কিংবা কোনো কুরিয়ারের মাধ্যমে হোক। আচ্ছা, কিন্তু ইমেলটা তাৎক্ষণিক পাওয়া যায়। নাম্বার টু, টু ডিস্ট্রিবিউট নিউজ লেটার্স টু ক্লায়েন্টস অ্যান্ড কনজিউমার্স। আমাদের যারা গ্রাহক থাকে, আমাদের যারা ভোক্তা থাকে, তাদের কাছে আমরা আমাদের পণ্য সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারি এই ইমেইলের মাধ্যমে। নাম্বার থ্রি, টু ট্রান্সপোর্ট পেপারস, ইমেজ অ্যান্ড ভিডিওস। আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন ইমেজ, বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন পেপার, আমরা অনেক সময় অ্যাটাচমেন্ট, ইমেলের নিচে যে ইমেল করার সময় যে অ্যাটাচমেন্ট করা যায় বিভিন্ন ডকুমেন্টস, সেখানে অ্যাটাচমেন্ট আকারেও আমরা সেগুলো দিতে পারি, যেতে ইমেল ইমেল ইমেইল করার মাধ্যমে। আচ্ছা, নাম্বার ফোর, টু মনিটর সোশ্যাল মিডিয়া। এই যে দেখুন ভিডিওর যে বিষয়টা, ভিডিওটা চাইলে কি আমরা ডাকে পাঠাইতে পারি? ডাকে পাঠানো যায় না, খুব ছোট একটি ভিডিও আমরা কি ডাকে পাঠাইতে পারবো না। কিন্তু আমরা যদি ইমেল করি, অ্যাটাচমেন্টে ভিডিও দিয়ে দিতে পারবো। নাম্বার ফোর, টু মনিটর সোশ্যাল মিডিয়া ইউজেস। আমাদের যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে, স্ন্যাপচ্যাট, এগুলো আমরা এই ইমেলের মাধ্যমে কি করতে পারি?
মনিটর করতে পারি। নাম্বার 5, টু প্রোভাইড ফর্মাল কমিউনিকেশন উইথ ডেটস, অর্থাৎ আনুষ্ঠানিক যে যোগাযোগ রয়েছে, হ্যাঁ, বিভিন্ন তারিখে তারিখে সেই যোগাযোগগুলো আমরা এই ইমেইলের মাধ্যমে করতে পারি। তাহলে ইমেইল আমাদের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতেছে, বা কোন কোন ক্ষেত্রে ইমেইল বা ইলেকট্রনিক মেইল প্রয়োজন? নাম্বার 1, টু গিভ রেগুলার আপডেটস অ্যান্ড কমিউনিকেশন, টু ডিস্ট্রিবিউট newsletters to clients and consumers, to transport papers, images, or videos, to monitor social media usage, to provide formal communications with dates. এইগুলো হচ্ছে আমাদের ইমেল রাইটিং এর প্রেক্ষাপট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে ইমেল ব্যবহার করে থাকি। ইমেল কিন্তু যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ইমেল, ইমেল কি? এটা একটা চিঠি। ইমেল মূলত একটা চিঠি। এই যে এনভেলপের ভিতরে যে একটি চিঠি দেখতে পাচ্ছেন, এই চিঠি, বাট এই চিঠিটা আমরা কিভাবে পাঠাই? হাতে হাতে? নো। ডাকের মাধ্যমে? পোস্ট অফিসে? নো। কুরিয়ারের মাধ্যমে? নো। এটা আমরা ইলেকট্রনিক্যালি পাঠাই। মোবাইল ফোনের মাধ্যমে হতে পারে, ল্যাপটপের মাধ্যমে হতে পারে, ডেস্কটপের মাধ্যমে হতে পারে। ইলেকট্রনিক ওয়েতে একটা মেইল আমার কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে। আচ্ছা, এখন ইমেল করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো? অর্থাৎ দেয়ার আর থিংস টু ডু ইন রাইটিং এন ইমেল। একটা ইমেল লেখার ক্ষেত্রে এগুলো আমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে ডুজ। ডুজ মানে আমাদের অনুসরণ করতে হবে, ডোন্টস মানে অনুসরণ করা যাবে না। আচ্ছা, ডুজ গুলো কি কি দেখি আমরা। 1, রেসপন্ড টু ইম্পর্টেন্ট এন্ড রিলিভেন্ট বিজনেস মেসেজেস প্রম্পটলি। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মেসেজ থাকবে, গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক যে মেসেজ থাকবে, সেটা কিন্তু দ্রুত উত্তর দিতে হবে, রেসপন্ড করতে হবে। ধরুন আপনার সদর দপ্তর থেকে আপনার কাছে একটি মেইল আসলো, এই মেইলটার উত্তর কিন্তু আপনাকে সবার আগে দিতে হবে। আপনার মন্ত্রণালয় থেকে যদি আপনার কাছে কোনো মেইল আসে, গভর্নমেন্ট কোনো অথরিটি থেকে আপনার কাছে কোনো ইমেল পাঠানো হয়, সেগুলো হচ্ছে আপনাকে দ্রুত, অর্থাৎ এই ইম্পর্ট্যান্ট ইমেল যেগুলো, সেগুলোর উত্তর দিতে হবে সবার আগে। দেখতে হবে কোনটা আমার জন্য প্রায়োরিটি বেসিসে আগে করতে হবে, সেই ইমেইলের উত্তর আগে আমাকে রেসপন্ড করতে হবে। নাম্বার 2, ইউজিং স্মার্ট। স্মার্ট কি জিনিস? স্পেসিফিক, মিনিংফুল, অ্যাপ্রোপ্রিয়েট, রিলিভেন্ট, থটফুল সাবজেক্ট লাইন। আমরা যে ইমেলের একটি সাবজেক্ট ব্যবহার করি, অর্থাৎ সাবজেক্ট লাইন দিই, এই সাবজেক্ট লাইন কিন্তু গতানুগতিক হলে হবে না, একটা স্মার্ট সাবজেক্ট মেনটেন করতে হবে। অনেকে সাবজেক্ট ছাড়াই ইমেল প্রেরণ করে দেয়, তখন কিন্তু এই মেইল কিন্তু একটা রিমাইন্ডার দেয় আপনাকে যে মানে সেন্ট উইদাউট সাবজেক্ট, আর আপনারা কি করেন? ওকে দিয়ে দেন, তখন মেইল চলে যায়। এটা কিন্তু উচিত না। ইমেল করার সময় অবশ্যই অবশ্যই সাবজেক্ট লিখতে হবে, আপনি কি বিষয়ে মেইল করতেছেন। আপনি কি ক্লায়েন্টের কাছে করছেন? আপনি কি অন্য কোনো কলিগের কাছে করছেন? আপনি কি গভর্নমেন্ট অথরিটির কাছে করছেন? যার কাছে মেইল করেন, কি বিষয়ে এই ইমেলটা করা হচ্ছে, সেই বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে ইউজিং। এবং সেই সাবজেক্টটা কিন্তু স্মার্ট হতে হবে। এই স্মার্ট বলতে কি? সুনির্দিষ্ট, তথ্যবহুল, যথাযথ, প্রাসঙ্গিক এবং চিন্তা সংশ্লিষ্ট, এরকম একটি সাবজেক্ট লাইন আপনাকে দিতে হবে। নাম্বার 3, কিপ ক্যাপলক ক্যাপস লক অফ। আমাদের যে কিবোর্ড থাকে, এই কিবোর্ডে ক্যাপস লক যদি আমরা দিই, তাহলে কিন্তু সব ক্যাপিটাল লেটার হয়ে যায়। হ্যাঁ, আমরা ইমেল অ্যাড্রেস কি ক্যাপিটাল লেটারে লিখতে পারি? নো। ইমেল অ্যাড্রেস লিখতে হয় আমাদের স্মল লেটার। ইমেল অ্যাড্রেস কখনোই ক্যাপিটাল লেটারে লেখা যায় না। এই কারণে ক্যাপস লক ইমেল করার সময় বন্ধ রাখতে হবে, কারণ অ্যাড্রেসটা যদি ভুল হয়, আপনার তো মেইল যাবে না, কম্পোজ করলেও মেইলটা সেন্ড হবে না। পাশাপাশি ক্যাপস লক চালু থাকলে আপনার আপনার সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে, আপনি কম্পোজ যে করবেন, সে লেখাটাও দৃষ্টিকটু দেখাবে। এই কারণে ক্যাপস লক বন্ধ রাখতে হবে। 4, স্টার্ট উইথ গ্রিটিংস এন্ড এন্ড উইথ গুডউইল। আপনি আপনার ইমেলটা শুরু করবেন একটি শুভেচ্ছা দিয়ে। সালাম দিতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন, তার কুশল বিনিময় করতে পারেন, এটা হচ্ছে গ্রিটিংস। আচ্ছা, এন্ড এন্ড উইথ গুডউইল, এবং শেষেও আপনি তার কাছ থেকে আহ, আহ, সালাম দিতে পারেন, তাকে তার প্রশংসা করতে পারেন। হ্যাঁ, বিনয়ের সাথে আপনি তার নিকট বার্তা লিখতে পারেন। অর্থাৎ গ্রিটিংস এবং গুডউইল এটা ইমেলের মাঝে রাখতে হবে। নাম্বার 5, সিলেক্ট সিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, টু দোজ হু নিড টু নো অ্যান্ড নট টু পিপল হু আর ইরিলিভেন্ট ফর দ্য সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ আপনি একটা ইমেল পাঠাবেন, সেই ইমেলটা আপনি যেই ডিপার্টমেন্টে, আপনার সদর দপ্তরে, আপনার সিইও অথবা আপনার যিনি ম্যানেজিং ডিরেক্টর, তার দপ্তরে আপনি মেইল পাঠাবেন আপনার ব্রাঞ্চ অফিস থেকে।
পাশাপাশি আপনার খেয়াল রাখতে হচ্ছে যে এই মেইলের কপি আপনার ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আপনার হচ্ছে এএমডি, তারপরে আপনার ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে চেয়ারম্যান অডিট কমিটি, অর্থাৎ বিভিন্ন জনের কাছে এই ইমেইলের অনুলিপি পাঠানো প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি প্রত্যেকের কাছে আলাদা আলাদা ইমেল করবেন? নো, এর কোনো প্রয়োজন নেই। আপনি ইমেল একটি করবেন এবং বাকি সকল যারা প্রাপক রয়েছেন এই ইমেলের, তাদের প্রত্যেকের কাছে সিসি পাঠাবেন, কার্বন কপি পাঠাবেন। ইমেইলে সেই সিসি লেখার সুযোগ রয়েছে, অর্থাৎ অন্যান্য যারা এই অনুলিপি পাওয়ার যোগ্য রয়েছেন তাদের ইমেল অ্যাড্রেসটি আপনি সিসি বা কার্বন কপির করে লিখে দিবেন। তবে যে এই ইমেল পাওয়ার যোগ্য নয়, অথবা এই ইমেলের সাথে বা এই সাবজেক্টের সাথে যার কোনো সংশ্লিষ্টতা নাই, তার নিকট ইমেল পাঠানো যাবে না। হ্যাঁ, অর্থাৎ ইরিলিভেন্ট ব্যক্তির কাছে ইমেল পাঠানো যাবে না, অবশ্যই রিলিভেন্ট ব্যক্তির কাছে ইমেলটা পাঠাতে হবে। নাম্বার 6, প্রুফ রিড দ্য মেইল কারেক্টলি ফার্স্ট টাইম সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু রিসেন্ট দ্যাট অ্যাগেন। এরকম যদি হয়, আপনি ইমেলটা প্রস্তুত করলেন, সঠিকভাবে ঠিকানা লিখলেন, সাবজেক্টও সঠিকভাবে লিখলেন, ক্যাপস লকও বন্ধ রাখলেন, আপনি গুডউইলটাও লিখলেন, হ্যাঁ, গ্রিটিংস দিলেন, কিন্তু আপনার একটি জায়গাতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট দেননি। অর্থাৎ এই ইমেলের সাথে যে ডকুমেন্ট গুলো অ্যাটাচমেন্ট দিতে হবে সেটি আর আপনার দেওয়া হয়নি। এই অবস্থায় আপনি যদি মেইলটা সেন্ড করেন, তাহলে আপনাকে আবার মেইল করতে হবে। তো একই মেইল বারবার করলে আপনার অথরিটি কিন্তু আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে, বলবে যে ইমেলটা সেন্ড করেছে সেই অফিসার কম্পিটেন্ট নয়, ইফিসিয়েন্ট না, তার দক্ষতার ঘাটতি রয়েছে। এই জন্য আপনাকে ইমেল করার আগে ওই ইমেলটা প্রুফ রিডিং করতে হবে। আপনাকে এই ইমেলটা কি করতে হবে? প্রুফ রিড করতে হবে। অর্থাৎ প্রুফ রিড দ্য মেল কারেক্টলি দ্য ফার্স্ট টাইম সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু রিসেন্ড। অর্থাৎ আপনি পুরো ইমেলটা সাজানোর পরে সেন্ড করার আগে এটাকে প্রুফ রিড করতে হবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। এটা কি বলা হয়? প্রুফ রিড করা। প্রুফ রিড করতে হবে এবং এটাকে, হ্যাঁ, সো দ্যাট যাতে ইউ ডোন্ট হ্যাভ টু রিসেন্ড দ্যাট অ্যাগেন, যাতে এটা আপনাকে পুনরায় প্রেরণ করতে না হয়। এটা হচ্ছে প্রুফ রিডিং করা। তো দেয়ার আর থিংস টু ডু ইন রাইটিং এন্ড ইমেল। একটা ইমেল করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস খেয়াল রাখবো? আমরা খেয়াল রাখবো, নাম্বার 1, রেসপন্ড টু ইম্পর্টেন্ট এন্ড রিলেভেন্ট বিজনেস মেসেজেস প্রম্পটলি। পরীক্ষা আসতে পারে যে হোয়াট আর দ্য ডুজ ইন ইমেল রাইটিং। ইমেল রাইটিং এর ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে? নাম্বার 2, ইউজিং স্মার্ট সাবজেক্ট লাইন। স্মার্ট সাবজেক্ট লাইন ব্যবহার করতে হবে। নাম্বার 3, ইউজ মানে কিপ ক্যাপস লক অফ। ক্যাপস লকটা বন্ধ রাখতে হবে কিবোর্ডে, কারণ ক্যাপস লক চালু থাকলে সব ক্যাপিটাল লেটার হয়ে যায়, বড় হাতের অক্ষর হয়ে যাবে। নাম্বার 4, স্টার্ট উইথ গ্রিটিংস অ্যান্ড এন্ড উইথ গুডউইল। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুরু করতে হবে এবং বিদায় বেলায় বিনয়ের সাথে বিদায় নিতে হবে। নাম্বার 5, সেন্ড এ সিসি টু দোজ হু নিড টু নো। যাদের এই ইমেল সম্পর্কে জানার প্রয়োজন আছে তাদের কাছে সার্টিফাইড কপি পাঠাতে হবে, সিসি কপি দিতে হবে। এবং যাদের এই বিষয়ে জানার প্রয়োজন নাই তাদের কাছে ইমেল পাঠানো যাবে না। নাম্বার 6, প্রুফ রিড দ্য মেইল কারেক্টলি। হ্যাঁ, সঠিকভাবে এই ইমেলটা প্রুফ রিড করতে হবে যাতে পুনরায় আবার আপনাকে মেইল করতে না হয়। নাম্বার 7, কিপ আদার মুডস অফ কমিউনিকেশন। অন্যান্য যে যোগাযোগের মাধ্যম রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে। ফর এক্সাম্পল, ফোন কলস ক্লোজ টু ইউ ইন কেস সামথিং গোজ রং। অর্থাৎ আপনি মেইল করতেছেন, এই সময় যদি ফোনে কথা বলেন আপনার একটা ভুল হয়ে যেতে পারে। অথবা আপনি ভিডিও কলে একজনের সাথে কথা বলছেন আবার এদিকে ইমেল করতেছেন, এরকম করার দরকার নেই। আপনি যখন ইমেলটা করবেন অন্যান্য কমিউনিকেশন গুলো অফ করে রাখবেন। ইমেলটা করার পরে আবার আপনি কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইমেল করার কারণ আপনি অন্যান্য কমিউনিকেশন গুলোকে চালু রাখেন, হ্যাঁ, তাহলে আপনার আবার এই ইমেলটাতে ভুল হতে পারে। এইরকম করা যাবে না। এগুলো হচ্ছে ইমেলের ডোজ। এবার আমরা দেখব ইমেল করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে ডোন্টস, অর্থাৎ যেই বিষয়গুলো ইমেল করার সময় বাদ দিতে হবে সেটা একটু আমরা দেখব। ডোন্টস অফ ইমেল। দেখি, ইমেল কি জিনিস? ইলেকট্রনিক মেল। এটা কি একটা চিঠি? চিঠিটা কিভাবে পাঠানো হচ্ছে? ইলেকট্রনিক্যালি পাঠানো হচ্ছে। যেমন এখানে একটা ডেস্কটপ কম্পিউটারে দেখা যাচ্ছে, একটা ল্যাপটপ কম্পিউটারে দেখা যাচ্ছে, যাই হোক, এটা একটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখন এই যে ইমেল, ইমেল কি চিঠি? বিভিন্ন ধরনের চিঠি। ইমেল হচ্ছে চিঠি, চিঠি পাঠানো। এই চিঠিটা আমরা কিভাবে পাঠাবো? ইলেকট্রনিক্যালি পাঠাবো। আচ্ছা, দেজ আর ডোন্টস
অফ ইমেল কমিউনিকেশন, ইমেল করার সময় কোন কোন বিষয়গুলো করা যাবে না সেটা একটু আমরা দেখি। ওয়ান, সিলেক্টিং অ্যান আনক্লিয়ার অর ডেটেড টপিক লাইন। মনে করেন আপনি একটা টপিক দিলেন, ইমেলের সাবজেক্ট দিলেন, এটা অস্পষ্ট, কিছু বোঝা যাচ্ছে না, টপিকটাই অস্পষ্ট, আনক্লিয়ার, ভেগ, এরকম কোন সাবজেক্ট ইমেলে ব্যবহার করা যাবে না। নাম্বার টু, ওপেনিং দ্য ইমেল উইদাউট এ স্যালুটেশন। আপনার কাছে একটা ইমেল আসছে, আপনি সেটা ওপেন করতেছেন, কিন্তু যিনি ইমেল পাঠাইছেন তার কাছে আপনি রিকগনিশন দিচ্ছেন না, বা আপনি যে ইমেলটা রিসিভ করেছেন, হ্যাঁ, আর সেটা করছেন না, অথবা যে ইমেলে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে তার উত্তর আপনি দিচ্ছেন না, এটা করা যাবে না। আপনার কাছে যখন মেইল এসেছে, ওই মেইলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, স্যালুটেশন করতে হবে। ফেইলিং টু প্রুফ রিড। আপনি ইমেল করতেছেন কিন্তু প্রুফ রিডিং করছেন না। গতকাল ইমেল পাঠিয়েছেন, সে ইমেল সঠিক মানে প্রুফ রিডিং ছাড়া পাঠিয়েছেন, মেইলে ভুল হয়ে গিয়েছে। আজকে আবার ইমেল পাঠিয়েছেন, প্রুফ রিডিং ছাড়া পাঠিয়েছেন, মেইলে ভুল হয়ে গেছে। এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। ফেইলিং টু প্রুফ রিড। নাম্বার ফোর, ইউজিং অ্যাক্রোনিমস অর অ্যাব্রিভিয়েশন। ইউজিং অ্যাক্রোনিমস অর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ইমেল করার ক্ষেত্রে আপনি কি করেছেন, আপনারা অনেক সময় করেন কি, ইমেইলে অ্যাব্রিভিয়েশন ব্যবহার করেন, মানে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় একটা বড়, যেমন এটা কিন্তু আবার সবাই বুঝতে পারে না। ধরুন যেমন আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটা যে ব্যাংকার আমি বুঝি, কিন্তু আপনি যদি একজন ক্লায়েন্টের কাছে আইএফআরএস এর কোনো রুলস দিয়ে দেন, তিনি তো নাও বুঝতে পারে, আইএফআরএস লিখলে বুঝবে না, কিন্তু আপনি যদি লেখেন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অথবা আপনি যদি আইপিও, যেমন শেয়ার মার্কেটের সাথে জড়িত একটি শব্দ, এটা পূর্ণরূপ কি, ইনিশিয়াল পাবলিক অফারিং, হ্যাঁ, অথবা আপনার টপিক রয়েছে যেমন ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা আপনি যেমন বুঝেন আপনার গ্রাহক তো এইভাবে বুঝবে না। যেমন আপনি মেইল করার সময় যদি এরকম সংক্ষিপ্ত শব্দগুলো ব্যবহার করেন, তাহলে ওই ইমেলটা ক্লায়েন্টের কাছে একটু বোধগম্য হবে না। আপনাকে অ্যাব্রিভিয়েশন ব্যবহারই করা যাবে না। আপনি অ্যাব্রিভিয়েশন ব্যবহার না করে আপনি পূর্ণ রূপ ব্যবহার করবেন, তাতে হবে কি, যে কেউ এটা পড়ে বুঝতে পারবে। আপনি যদি লেখেন গ্যাপ, GAAP, তাহলে যিনি এটা সম্পর্কে জানে, অ্যাকাউন্টস বুঝে, তিনি বুঝবে গ্যাপ কি জিনিস, জেনারেলি অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। কিন্তু যিনি না বুঝে তিনি তো বুঝবে না গ্যাপ এর পূর্ণরূপটা কি। যার কারণে আপনি যদি পুরো শব্দটা লিখেন, তাহলে আর এই কনফিউশন অ্যারাইজ করবে না। এখানে ইমেল করার সময় অ্যাব্রিভিয়েশন মানে করতে হবে, অ্যাব্রিভিয়েশন বাদ দিতে হবে, পূর্ণরূপ ব্যবহার করতে হবে। ইউজিং দ্য রং কেস। আপনি যদি কোনো ভুল কোনো ঘটনাকে ইমেইলে নিয়ে আসেন, রং কোনো বিষয়, ভুল কোনো বিষয়, মিথ্যা কোনো বিষয়, ফেক কোনো বিষয় যদি ইমেল করেন, তাহলে কিন্তু আপনার ইমেলটা সঠিক হবে না, এবং ইমেল করার ক্ষেত্রে এগুলো করাই যাবে না। নাম্বার সিক্স, ইগনোরিং দ্য ইন্টেন্ডেড অডিয়েন্স। আপনি যার কাছে ইমেল পাঠাচ্ছেন, তার উদ্দেশ্য একরকম, তিনি আপনার কাছে জানতে চেয়েছে একটি বিষয়, আপনি ইমেল পাঠাচ্ছেন অন্য একটি বিষয়, তাহলে আপনি কিন্তু আপনার অডিয়েন্সকে ইগনোর করেছেন। আর অডিয়েন্সকে যদি ইগনোর করা হয়, তাহলে ওই জিনিস কিন্তু ওই ইমেল করার কোনো মানেই হয় না, যথার্থতা থাকে না। নাম্বার সেভেন, কনসিডারিং এভরিথিং ইন্টু এ সিঙ্গেল প্যারাগ্রাফ, মানে কনসলিডেটিং এভরিথিং ইন্টু আ সিঙ্গেল প্যারাগ্রাফ। আপনার পুরো লেখাকে একটা প্যারাগ্রাফে যদি উপস্থাপন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ইমেলটি যথাযথ হবে না। আপনাকে পার্ট বাই পার্ট